নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট্ট একখানি গল্প। গল্পের নাম ছদ্মবেশে। সুনীল গঙ্গোপাধ্যায়ের জাদু এবং একটুখানি ভালো লাগা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতেই এই গল্পখানি নির্বাচন। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন আজকের গল্প ছদ্মবেশে। নদীটা এমন সুন্দর যে দেখলেই প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে। খুব ছোট নদী, 1 হাঁটু কিংবা 1 কোমরের বেশি জল হবে না। তবে অনেক বড় নদীতে যেমন অনেকখানি জায়গা খালি পড়ে থাকে, মাঝখান দিয়ে জল যায়, এই নদীটা সেরকম নয়। মাঝে মাঝে বড় বড় পাথরের চাঙড় পড়ে আছে। প্যান্ট ভিজিয়েই আমি নদীর মধ্যে দিয়ে খানিকটা গিয়ে একটা পাথরের উপর উঠে বসলাম। দুপাশে হালকা জঙ্গল, ডাকবাংলো প্রায় 2 মাইল দূরে। সকালবেলা সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এসেছে এমন চমৎকার একটা নদী পেয়ে যাব ভাবিনি। নদীটা যেন বনের মধ্যে লুকিয়ে আছে। আমি যেন একে প্রথম আবিষ্কার করলাম। এই জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার নেই। ডাকবাংলোর চৌকিদারকে অনেকবার জিজ্ঞেস করেছি। আমাদের পাশের ঘরে যে 4টি যুবক এসেছে তাদেরও খুব আগ্রহ, তাদের সঙ্গে বন্দুকও আছে, কিন্তু চৌকিদার নিরাশ করে দিয়েছে একেবারে। অনেক কাল আগে নাকি এখানে কিছু হরিণ আর ভাল্লুক দেখা যেত। এখন সব উজাড় হয়ে গেছে, কয়েকটা শিয়ালের ডাক শুধু শোনা যায়। পাথরটার উপর বসে আমার মনে হলো, এই সময় যদি কোনো জন্তু জল খেতে আসতো নদীতে, তাহলে দৃশ্যটা আরো কত সুন্দর হতে পারত। 1-2 শিয়াল এলেও চলতো, কিন্তু শিয়ালরা দারুণ ভীতু হয়। মেঘলা মেঘলা দিন, মোলায়েম হাওয়া দিচ্ছে। এই সময় আরো কেউ থাকলে ভালো হতো। ডাকবাংলো থেকে আমাকে প্রায় পালিয়ে আসতে হয়েছে। পাশের ঘরে 4টি ছেলের মধ্যে একজন আমাকে চিনে ফেলেছে। তার বোধহয় কবিতা লেখার বাতিক আছে। অনবরত আমার সঙ্গে কথা বলতে চায়। সকালবেলা সাহিত্য আলোচনা করতে আমার একটুও ভালো লাগতো না। জঙ্গলের মধ্যে খতমত শব্দ শুনে আমি চমকে তাকালাম। কোনো জন্তু জানোয়ার নয়, 2 বাচ্চা ছেলে। তাদের পিছনে পিছনে একজন প্রৌঢ়া স্ত্রীলোক। কালো চেহারার ছেলে দুটো এসেই জলে ঝাঁপিয়ে পড়ল। তারপর দাপাধাপি করতে লাগলো মনের আনন্দে। কাছেই নিশ্চয়ই বাড়ি ঘর আছে, তা তো থাকবেই, কিন্তু কোনো জন্তু জানোয়ার নেই এখন। কিংবা মানুষেরা এসেই জন্তু জানোয়ারদের মেরে শেষ করেছে। কত জঙ্গলই তো ঘুরে বেড়ালাম, আজ পর্যন্ত একটা ভাল্লুক কিংবা বাঘকে ঘুরে বেড়াতে দেখলাম না। হাতি দেখেছি অবশ্য অনেক, তবে উত্তর বাংলায় বিহারে দেখিনি। ছেলেগুলোকে দেখে আমার হিংসে হয়। বাড়ির কাছেই নদী, এ সুযোগ তো আমার ছেলেবেলায় পাইনি। জল বেশি নেই, সুতরাং ডুবে যাবারও ভয় নেই। সামান্য স্রোত আছে, টলটলে পরিষ্কার জল। স্ত্রীলোকটি কাপড় কাচতে এসেছে। আমার দিকে কয়েকবার তাকালো বিস্মিতভাবে। আমি ঠিক নদীর মাঝখানে বসে আছি। একজন প্যান্ট শার্ট পরা বাবুকে এখানে এরকম বোধহয় সহজে দেখা যায় না। এমন সুন্দর নদীর জলে জামা কাপড় কেচে নোংরা করবার ব্যাপারটা আমার পছন্দ হলো না। অবশ্য ওরা তো বুঝবে না, ওরা তো সৌন্দর্যের কথা ভাবে না। ওদের কাছে নদী একটি প্রয়োজনের জিনিস। চটি জোড়া খুলে রেখে আমি জলের মধ্যে পা ডুবিয়ে দিলাম। বেশ ঠান্ডা জল। নদীর গায়ে পা দিয়েছি বলে কি নদী ডাক করবে? স্নান করবার সময়ও তো পা ডোবাতে হয়।
কিন্তু নদীটিকে সত্যিই যেন একটি যুবতী মেয়ের মতন মনে হচ্ছে। এর সঙ্গে খারাপ ব্যবহার করা যায় না। আমি পা তুলে নিলাম। খানিকটা বাদে স্ত্রীলোকটি কাপড় কাচা শেষ হতেই বাচ্চা দুটোকে ডাকাডাকি শুরু করে দিল। ছেলে দুটো স্রোতের মধ্যে খেলা করতে করতে অনেক দূরে চলে গেছে, আবার ফিরে এলো। তারপর নদী থেকে উঠে গায়ের জল না মুছেই দৌড় দিল জঙ্গলের মধ্যে। আবার নদীটা ফাঁকা, আমি ছাড়া কেউ নেই। একটা কাঠঠোকরা পাখি কোথায় যেন ঠকঠক শব্দ করে যাচ্ছে। অনেক দূরে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। এই জঙ্গলের মধ্যে দিয়ে রেল লাইন গেছে। আমি বসেই রইলাম। বেশ নেশার মতো ভাব লাগলো বসে থাকতে থাকতে। খুব খিদে না পেলে এখান থেকে ওঠা হবে না। একটু বাদে আমার মনে হলো, কাছেই যখন বাড়ি আছে তখন একটি মেয়ে একা এখানে আসতে পারে না? তাহলে বেশ হতো। জঙ্গলের মধ্যে এরকম নিরিবিলি নদীর পাশে একটি যুবতী মেয়ে না থাকলে যেন মানায় না। কিন্তু ইচ্ছে করলেই কি সব পাওয়া যায়? আমার দেখতে ইচ্ছে করছে বলেই কি আকাশ থেকে কোনো মেয়ে নেমে আসবে? তো আসতে কি পারে না? আসতেও তো পারে। পরী কিংবা অপ্সরারা কি সব শেষ হয়ে গেছে? তারা এই পৃথিবীতে আর আসে না? এরকম নির্জন নদী তীরেই তো তাদের দেখতে পাওয়ার কথা। যদি খুব মন দিয়ে ডাকি। সত্যি ধ্যান করবার মতন আমি একটি মেয়ের কথা খুব গভীরভাবে চিন্তা করতে লাগলাম। কোনো চেনা মেয়ের মুখ আমার মনে এলো না। আমি একটা সম্পূর্ণ নতুন মেয়ে তৈরি করে নিলাম। নদীর মাঝখানে পাথরের চাইয়ের উপর আমি ধ্যানী হয়ে বসে রইলাম অনেকক্ষণ। তারপর আমার ধ্যানের সাড়া মিলল। মনোপথ দিয়ে হেঁটে সত্যি মেয়ে এলো, তবে একজন না, একসঙ্গে তিনজন। তিনটি আদিবাসী মেয়ে কলকল করে কথা বলতে বলতে এগিয়ে এলো নদীর ধারে। তাদের কাঁখে কলসি। আমাকে তারা লক্ষ্যই করেনি। নদীর তীরে কলসি নামিয়ে বসল। এরাও তো অপ্সরা হতে পারে। অপ্সরারা কি কালো হতে পারে না? নদীর মাঝখানে পাথরের ওপর কোনো লোক যে বসে থাকবে এটা তাদের মাথাতেই আসেনি। তাই নিশ্চিন্তে তারা জামা খুলতে লাগলো। আমি লজ্জায় পড়লাম। ব্যাপারটা ঠিক হচ্ছে না। একটা শব্দ করলাম মুখ দিয়ে। মেয়ে তিনটি চমকে তাকালো আমার দিকে। দুজন তখন জলে নেমেছে, একজন পাড়ে দাঁড়িয়ে। তিনজনেই তাড়াতাড়ি একসঙ্গে ফিরে তাকালো। আমি পাথর থেকে নামলাম, জল ভেঙে ভেঙে এগোলাম পাড়ের দিকে। প্যান্টটা পুরোটাই ভিজে গেল। আমিও এখানে স্নান করে নিতে পারতাম। ভিজে প্যান্ট শার্ট পরেই ফিরে যেতাম ডাক বাংলোতে। ইস, কেন সে আগে স্নান করে নিইনি? মেয়েগুলোর সামনে এখন আমার স্নান করতে লজ্জা করবে। কিন্তু আমার নিয়তি তখন আমার সঙ্গে একটু কৌতুক করতে চাইল। পরক্ষণেই একটা আলগা পাথরের উপর পা ফেলে আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম জলের মধ্যে। চশমাটাও খসে পড়ল। খিলখিল করে হেসে উঠল মেয়ে তিনটি। আমার তখন যাকে বলে নাকানি চোবানি খাওয়ার মতো অবস্থা। জলের তলায় হাতড়ে চশমাটা খুঁজতে লাগলাম। মেয়ে তিনটি হেসে চলেছে। চশমাটা পেয়ে আমি আবার সোজা হয়ে দাঁড়ালাম। এরকম পরিস্থিতিতে রেগে যাওয়া আরো বোকামির কাজ। আমি তাই মুখটাকে হাসি হাসি করে উঠে এলাম। সারা গা দিয়ে জল পড়ছে, মাথাটাও ভিজে গেছে। হাস্যমুখী তরুণী তিনটির দিকে তাকিয়ে বললাম, তোমরা তো আগে আমাকে দেখে ভয় পাচ্ছিলে, এখন হাসছো যে বড়? একটি মেয়ে বলল, তুমি ওখানে কি করছিলে? এমনি এমনি বসেছিলাম। কেন বসেছিলে কেন? আমার তো পৃথিবীতে কেউ নেই, কোথায় আর যাব, তাই ওখানে বসেছিলাম। একটা সুবিধে, এদের সঙ্গে আলাপ পরিচয়ের জন্য কোনো ভূমিকার দরকার হয় না। প্রথম আলাপেই এরা তুমি বলে। তাহলে
চলে যাচ্ছ কেন? আমি মাথা থেকে খানিকটা জল নিংড়ে বললাম, আমার জন্য তোমাদের অসুবিধে হচ্ছিল তো? ওরা একটু অবাকভাবে তাকালো। বোধহয় অসুবিধে কথাটা ঠিক বুঝতে পারল না। একজন তার হাতের গামছাটা এগিয়ে দিয়ে বলল, মাথা আগে মুছে নাও না। অন্য কারুর গামছা এভাবে ব্যবহার করবার কথা আগে কখনো চিন্তা করিনি। এখন আর দ্বিধা করলাম না, গামছাটা নিয়ে মাথা মুছে ফেললাম। সেই মেয়েটি আবার নরমভাবে জিজ্ঞেস করল, তোমার কেউ নেই? তোমার কেউ নেই কেন? কি জানি, আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, বউ নেই, কেউ নেই। তুমি কি করো? কিছুই করি না, গান গাই, ঘুরে বেড়াই। ওরা তিনজনেই বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে। আমি যে কেন এইসব কথা বানাচ্ছি তাও জানি না, তবে বেশ লাগছে। কারুকে অবাক করে দিতে ভালো লাগে না? ওরা আমার দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করলো। প্যান্ট শার্ট পরা কোনো বাবুর মুখে এরকম কথা আশা করেনি। ওদের ধারণা বাবুদের সব থাকে, এমনকি তাদের মা বাবারাও বেশি দিন বেঁচে থাকে। বেশ কিছুক্ষণ ওরা আর কথা বলছে না দেখে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই নদীটার নাম কি? ওরা পরস্পরের দিকে তাকালো, অর্থাৎ নদীর নাম জানে না। এরকম আগেও দেখেছি, স্থানীয় লোকেরা নদীর নাম নিয়ে মাথা ঘামায় না। ম্যাপেও এইসব নদীর নাম থাকে না। তোমাদের নাম কি? এবারে ওরা ওর ঘাড়ে ঢলে পড়ে ফিকফিকিয়ে হাসতে লাগলো। নাম বলতে লজ্জা? কি গো, তোমাদের নাম নেই? আবার সেই রকম হাসি। 3-4 বার প্রশ্ন করেও ওদের নাম উদ্ধার করা গেল না। ওকে ঠেলা মারে, কেউ প্রথমে বলবে না। অপ্সরাদের নাম কি থাকে? এদেরও সেই রকম বোধহয় কোনো নাম নেই। আমি মনে মনে ওদের নাম দিলাম প্রথমা, দ্বিতীয়া আর তৃতীয়া। আমি ঘাড় হেলিয়ে বললাম, আচ্ছা, আমি চলি। তৃতীয়া বলল, গান শোনালে না? যেন অনেক আগে থেকেই ওদের কাছে আমার গান শোনানোর প্রতিশ্রুতি দেওয়া আছে। এমন মজার সুরে কথা বলে। কেন গান শোনাবো কেন? তুমি যে বললে গান গাও। হ্যাঁ, তা গাই, কিন্তু গান শোনালে তোমরা পয়সা দেবে? ওদের মুখ শুকিয়ে গেল। প্রথমা বেশ রাগের সঙ্গেই বলল, পয়সা আমরা কোথায় পাবো? বাবুদের কি আমরা পয়সা দিতে পারি? বাবুরাই তো পয়সা দেয়। আমি তো সেরকম বাবু নই, গরিব বাবু, আমি ভিখিরি। মিছে কথা। না, মিছে কথা নয়, সত্যি। আচ্ছা বেশ, পয়সা দিতে হবে না। গান শোনালে খেতে দেবে? তোমাদের বাড়িতে নিয়ে যাবে? আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে তুমি কি খাবে? যা দেবে, মুড়ি, কলা, চিঁড়ে, পেয়ারা, আতা, পান্তা ভাত, যা কিছু। মুড়ি খাবে? মুড়ি খাবে তো মুড়ি দেব। খুব ভালো। আচ্ছা, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিও। এখন গান শুনবে নাকি বাড়িতে গিয়ে? এখনই। আমি একটা গাছে ঠেস দিয়ে দাঁড়ালাম। এদের সামনে গান গাইবার জন্য লজ্জা ভাবার দরকার নেই। গানের ওস্তাদ না হলেও চলে। ছেলেবেলায় শুনেছিলাম সেই গানটা, আগ ডালে বসো কোকিল, মাঝ ডালে বাসারে। গানটা অনেকটা সাঁওতালি ধরনের গান। সেটাই গাইতে শুরু করলাম। ওরা চুপ করে শুনে গেল। মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। বুঝতেও পারলাম না খারাপ লাগলো নাকি ভালো লাগলো। গান শেষ করবার পরেও ওরা চুপ। আমি বললাম, আচ্ছা, এই গানের জন্য কি মুড়ি খেতে পাবো? ওরা কোনো উত্তর দিল না। আমি আর একটা গান গাইব? আমার এই প্রশ্ন শুনে 3জনেই মাথা দোলালো।
আমি নিজেই যেচে যেচে গান শোনাতে চাইছি? এমন শ্রোতা কোথায় পাবো? নিরালা নদীর ধারে 3 জন যুবতীকে গান শোনাবার সুযোগ কজনে পায়? কলকাতায় আমি বাথরুমেও বেশি জোরে গলা খোলার সাহস পাই না। এবার গান ধরলাম। ওগো সুন্দরী, তুমি কার কথায় করেছ মন ভারী। এই গানটা শুনে ওরা বেশ হাসতে লাগলো। এই গানটা বেশ পছন্দ হয়েছে। ওগো সুন্দরী বলে এক একজনের মুখের দিকে তাকাই, অমনি সে মুখ লুকোয়। এমন সরল লাজুকতা কখনো দেখিনি আগে। আমি আরো 4-5টা গান গাইলাম। তারপর বললাম, এই আমার কিন্তু খুব খিদে পেয়েছে। ওরা ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। আমি বললাম, আচ্ছা তোমরা স্নান সেরে নাও, আমি একটু অপেক্ষা করছি। আমি খানিকটা দূরে গিয়ে জঙ্গলের দিকে ফিরে দাঁড়িয়ে রইলাম। পকেটে সিগারেট দেশলাই সব ভিজে নষ্ট হয়ে গেছে। সুতরাং সময় কাটাবার জন্য গাছের পাতায় নখ দিয়ে ছবি আঁকতে লাগলাম। মেয়ে 3টি স্নান সেরে কলসিতে জল নিয়ে ফিরে এলো। ওদের 3 জনেরই ভিজে কাপড়, আমারও ভিজে প্যান্ট শার্ট। আমি বললাম, আমি আর থাকতে পারছি না, এত খিদে পেয়েছে। আমি প্রায় দৌড়তে লাগলাম। ওদিকে ডাক বাংলোতে এতক্ষণে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। ছেলেগুলো নিশ্চয়ই আমাকে খুঁজছে। এদিকে আমি ভিজে গায়ে 3টি অচেনা মেয়ের সঙ্গে মুড়ি খাওয়ার লোভে দৌড়চ্ছি। এখানে আমার নাম সুনীল নয়, আমি লেখক নই। আমি এখন এই পৃথিবীর একজন অনাথ সঙ্গীহীন মানুষ। পরিচয় বদলাবার এক অদ্ভুত রোমাঞ্চ আমাকে ঘিরে রয়েছে। একবার আমার মনে হয়, এই মেয়ে 3টি সত্যি অপসরা নয় তো? হঠাৎ কি অদৃশ্য হয়ে যাবে? তাহলে সে দুঃখ আমি ডাকবো কোথায়? এদের বাড়ির মাটির দাওয়ায় বসে পিতলের বাটিতে মুড়ি খাওয়ার জন্য আমার ভিতরটা ছটফট করছে যে। আমি আর ধৈর্য রাখতে পারি না। দৌড়তে দৌড়তে আমি বলি, আরো জোরে, আরো জোরে। ওদের কলসি থেকে জল ছলাৎ ছলাৎ করে পড়ে। সেই রকম শব্দেই ওরা হাসে। অরণ্যের মধ্যে সমস্ত দৃশ্যটা স্বপ্নের মতোই হয়ে যায়। শেষ হলো আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ছদ্মবেশে। এমন একটি সুন্দর, এমন একটি স্বকীয় ভাবনা বোধহয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। নীল লোহিতের জাদু আমাদের মুগ্ধ করলো আরো একবার। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে থাকুন। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাই খুব ভালো থাকুন। নতুন বছর আসছে, নতুন বছর আপনাদের সুন্দরভাবে শুরু হোক এবং প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভকামনা। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।